তিন ক্যাপ্টেনের যে যুগ, সেই যুগে আবার বাংলাদেশ প্রবেশ করছে। তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক এই মুহূর্তে বাংলাদেশের, টেস্ট, ওয়ানডে এবং টি-20-তে। কোন অধিনায়কের আসলে ক্যাপাবিলিটি কেমন বলে মনে করেন, বা এই যে তিন অধিনায়ক দেওয়ার যে সিদ্ধান্ত তিন ফরম্যাটে, সেটা আসলে বাংলাদেশের মতো দেশের জন্য কতখানি কার্যকর বলে বা মনে হয়? না, বাংলাদেশে হয় কি, মানে বাংলাদেশের মতোই দলের জন্য কার্যকর একটু কম হবে। কারণ আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান বা অন্যান্য ক্রিকেট পরাশক্তির দিকে তাকান, তাদের কিন্তু ভিন্ন দল থাকে। যে ভিন্ন দল থাকলে হয় কি, আপনি আলাদা আলাদা ক্যাপ্টেন্সি দিতে পারবেন। ভিন্ন দল থাকার পরও অনেকে এমন প্লেয়ার সিলেক্ট করে বা ক্যাপ্টেন হিসেবে রাখে যে যারা তিনটা ফরম্যাট খেলতে পারে। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশ কেন এমন সিদ্ধান্ত নিয়েছে সেটা ক্রিকেট বোর্ডই হয়তো ভালো জানে। তবে এক্ষেত্রে হয় কি, সবচেয়ে সমস্যাটা হয় ড্রেসিং রুমে। যে আপনি একজন, খুব স্বাভাবিক, একজন মানুষের চিন্তা ভাবনা তো এক এক রকম হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো সেক্ষেত্রে একজন ক্যাপ্টেনের যদি প্ল্যান করে রাখেন যে ঠিক আছে আমি মানছি ফরম্যাট আলাদা, কিন্তু ড্রেসিং রুমের পরিবেশটা যদি ঠিকঠাক রাখার যে চ্যালেঞ্জটা, সেটা যদি তিন ক্যাপ্টেনই উতরাতে পারে। আর সম্প্রতি বাংলাদেশের ক্রিকেটটা তো ঠিকঠাক পথে নাই, সেটা আপনি মাঠের পারফরমেন্স বলেন, মাঠের বাইরে, তো সব কিছু মিলিয়ে আসলে তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন, তিনজনের জন্যই বাড়তি চ্যালেঞ্জ তো বটেই। বিশেষ করে মেহেদী হাসান মিরাজের চ্যালেঞ্জটা একটু বেশি হবে, যেহেতু লম্বা সময় 2016 সালে তার অভিষেক, 2025-এ তিনি প্রথমবার ওয়ানডের ক্যাপ্টেন্সি হয়েছেন। অথচ আন্ডার-19 পর্যায়ে তিনি যখন খেলছিলেন তখন ভাবা হচ্ছিল যে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ ক্যাপ্টেন হয়ে যাবেন খুব দ্রুত। কিন্তু তখন মাশরাফি বা সাকিবরা বা তামিমরা লম্বা সময় বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন বলেই মেহেদী হাসান মিরাজ তখন ক্যাপ্টেন হতে পারেন নাই। তো এখন তাকে 1 বছরের জন্য দেওয়া হয়েছে। তার মানে কি 2027-এর আগে আপনি কি আবার ক্যাপ্টেন চেঞ্জ করবেন রাহুল? এক্স্যাক্টলি, এটা বিরাট একটা কনসার্নের জায়গা। কারণ 27 ওয়ার্ল্ড কাপে সামনে আর মাত্র 1.5 বছরের মতো বাকি। ফলে একটা কনসার্ন কিন্তু থাকবে, যখন এই বছরটা শেষের দিকে যাবে তখন আবার আলোচনা শুরু হবে যে 27 ওয়ার্ল্ড কাপে আসলে বাংলাদেশের ক্যাপ্টেনকে। এবং প্রতিবারই কোনো না কোনো আইসিসি ট্রফির আগে এই ধরনের আলোচনায় বাংলাদেশকে থাকতে হয়। আমরা 2 মাস আগে জানি না যে বাংলাদেশের ক্যাপ্টেন কে হতে যাচ্ছেন। আপনি যদি ওই যে ইন্ডিয়ার কথা বলছিলেন, ইন্ডিয়াতে 2011 ওয়ার্ল্ড কাপ ধোনি যখন জিতে, তিনি 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পর ওয়ানডে ওয়ার্ল্ড কাপ নিয়ে পরিকল্পনা শুরু করেছিলেন। তার মানে তিনি তখন বলেছিলেন যে আর মাত্র 3 বছর বাকি। ফলে আমরা আসলে 3 মাস আগেও জানি না তখন ক্যাপ্টেনটা কে। ফলে সেই জায়গায় প্ল্যানিংয়ে যে কতখানি ঘাটতি থাকে সেটা তো একেবারেই স্পষ্ট। তবে আপনি যেটা বলছিলেন যে মিরাজকে একেবারে ছোটবেলা থেকেই ভাবা হচ্ছিল তিনি ক্যাপ্টেন ম্যাটেরিয়াল এবং তিনি ক্যাপ্টেন হবেন, সেম গোস ফর শান্ত। তবে মিরাজ আসলে আন্ডার-19-এ ক্যাপ্টেন্সিটা করেছিলেন। আমরা যদি দেখি যে যুব ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের অধিনায়ক ছিলেন, সেখানে তিনি বাংলাদেশকে 48টা ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। সেখানে জয় 30টা, 17টা হার, এবং জয়ের শতাংশটাও কিন্তু বেশ ভালো, 62.50। এবং এই জায়গায় বাংলাদেশের যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা হয়েছিল 2016 সালে, সেখানে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ, এবং সেটা মিরাজের নেতৃত্বে একটা বড় সাফল্য। সেই জায়গায় তিনি অলরাউন্ডারিং পারফরমেন্সও করেছিলেন। শান্ত সেই সিরিজটা, টুর্নামেন্টটাতে ভালো খেলেছিলেন। সব মিলিয়ে মিরাজের ক্যাপ্টেন্সি প্রশংসাজনক। এবং আরেকটা যদি মিরাজের ক্যাপ্টেন্সি স্ট্যাট আমরা দেখে নিতে চাই, সেটা হচ্ছে যে বিপিএলে মিরাজ আসলে কেমন ক্যাপ্টেন্সি করেছেন। সেখানে তিনি 32টা ম্যাচে ক্যাপ্টেন্সি করে 15টা জয় পেয়েছেন, 17টা হার। ফলে সেই জায়গায়ও মোটামুটি অন অ্যান্ড অফ তিনি ছিলেন। টি-20-তে তিনি ওয়ানডে টেস্টে যে ধরনের পারফরমেন্স করেন, সেই ধরনের পারফরমেন্স আবার টি-20-তে কিন্তু আমরা তার কাছ থেকে দেখি নাই খুব একটা। কারণ টেস্ট এবং ওয়ানডেতে তিনি বল হাতে অনেক বেশি আসলে পারফর্ম করতে পেরেছেন বাংলাদেশের হয়ে। ফলে টি-20-তে আবার সেই জায়গাটাতে তার কিছুটা বোলিংয়ের ক্ষেত্রে ঘাটতি রয়েছে, এবং ব্যাটিংও যেহেতু খুব বেশি সময় পান না, তার ব্যাটিং করতে একটু সময় প্রয়োজন হয়, সেই জায়গায়ও কিছু ঘাটতি আছে। ফলে ওয়ানডে ফরম্যাটটাই তার জন্য বোধহয় বেস্ট ফরম্যাট ছিল, যদি তাকে ক্যাপ্টেন্সি দিতেই হয় তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার, এবং সেই সিদ্ধান্তই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছে। না রাহুল, একদমই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যে ধোনির উদাহরণটা টেনেছেন, আরেকটা উদাহরণ আমার দিতে ইচ্ছে করছে। বাংলাদেশ যখন ইংল্যান্ডকে হারিয়েছিল, মানে 2015 বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে হেরে তো ইংল্যান্ডের বিদায় হয়, ঠিক ওই ম্যাচের পরেই নাকি মর্গান প্ল্যান করেন যে 2019 বিশ্বকাপ তাদের জিততেই হবে, যেহেতু ঘরে মাঠে। মানে আপনি চিন্তা করেন যে 2015 বিশ্বকাপ আপনার শেষ, আপনার ক্যাপ্টেন প্ল্যান করছে যে আপনি 2019 বিশ্বকাপ কীভাবে জিতবেন, এবং তারা জিতেছ। প্ল্যানগুলো এভাবেই করতে হয়। আর ক্যাপ্টেনকে যদি আপনি যথেষ্ট সময় আর স্বাধীনতা না দেন, কখনোই তারা ভালো পারফরমেন্স করতে পারেন। আপনি যদি না জানেন যে আপনি 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত থাকবেন, বা আপনি 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত থাকবেন, বা আপনি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই একটা লম্বা সময় পর্যন্ত থাকবেন, আপনি তাহলে ক্যাপ্টেন্সি কিভাবে করবেন? আপনার তো দল গোছাতে হবে, দলকে সময় দিতে হবে, প্লেয়ারদের ব্যাক করতে হবে। কারণ আপনি যদি সময় না পান, আপনি প্লেয়ারদের কি ব্যাক করবেন? আপনার নিজেরই তো সময় নাই। আর আপনি যদি কাউকে ব্যাক করতে যান, সে নিজে তো জানে যে আপনি তো ক্যাপ্টেন হিসেবে থাকছেন, আপনি কিভাবে তাকে ব্যাক করবেন? তো এই সমস্যাগুলো যদি না হয়, আর আমরা একটু মানে
ড্রেসিং রুমের কথা যেহেতু শুরুতে বলেছিলাম সেটা একটু শুনে নিই। মেহেদী হাসান মিরাজ প্রেস কনফারেন্সে কি বলেছিলেন, তিনি সরাসরি বলে দিয়েছেন যে শান্ত তাকে সাহায্য করবে বা বাংলাদেশের অন্যান্য যারা ক্রিকেটার রয়েছে তারা সাহায্য করবে। তিনি সরাসরি বলেছেন ড্রেসিং রুমে এরকম কোনো প্রভাব পড়বে না, মানে ড্রেসিং রুমে ঠিকঠাক থাকবে। দিন শেষে আমরা সবাই দেশের হয়ে ক্রিকেট খেলি, শান্ত আর আমার মধ্যে এগুলো কখনোই কাজ করবে না। ও যখন অধিনায়কত্ব করেছে আমি অনেক সাহায্য করেছি, আশা করি সেও আমাকে করবে। আমরা একসঙ্গে কাজ করব বাংলাদেশের হয়ে, একটা ভালো জায়গায় বাংলাদেশকে দাঁড় করাতে চাই। এক্স্যাক্টলি, এই দুজনের রিলেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের জন্য, কারণ আপনি ওয়ানডে এবং টেস্ট দুটো আলাদা ফরম্যাটে দুজন ক্যাপ্টেন, এবং এই জায়গাটাতে আসলে ওই দুজন একসাথে না হলে খুব বেশি মুশকিল। আমরা জানি তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব একেবারে আন্ডার-19 থেকে আরেকটা সাকিব তামিম কাহিনী না হোক, হ্যাঁ সেই দিকে না যাক, একটা পজিটিভ নোটে তারা নতুন করে শুরু করতে পারবেন, এবং আমি আশা করবো যেন 27 সাল পর্যন্ত এই ভরসাটা রাখা হয় মিরাজের ওপর, যেহেতু আপনি একবার তাকে দায়িত্ব দিয়েছেনই, ফলে এখন ভরসা রাখা ছাড়া উপায় নেই। তবে টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন শান্ত কেমন সেটাও একবার আমরা দেখে নিতে চাই। টেস্টে বাংলাদেশের হয়ে নাজমুল হোসেন শান্ত 12টা ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, সেই জায়গায় কিন্তু 4টা জয় রয়েছে। হারের সংখ্যাটা বেশি হলেও সেই জায়গাতে কিন্তু খুব বেশি আপনি হাইলাইট করতে পারবেন না, কারণ যে 4টা জয় নাজমুল হোসেন শান্ত পেয়েছেন সেগুলো কিন্তু বেশ বড় বড় জয় ছিল। পাকিস্তানের সাথে 2টো জয় ছিল, এবং একটা জয় নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে, নিউজিল্যান্ডের শক্তিশালী দলের বিপক্ষে। ফলে সেই জায়গাটাতে একটা চেঞ্জ তিনি আনার চেষ্টা করেছিলেন, এবং আমরা দেখেছিলাম যে পেস বোলিং লাইন আপটাকে তিনি খুব ভালোভাবে ইউজ করেছেন। যদিও এর আগে মুমিনুল হক যখন ক্যাপ্টেন ছিলেন তিনি একটা পেস বোলিং লাইন আপ তৈরি করে গিয়েছিলেন, সেখান থেকে নাজমুল হোসেন শান্ত সেখান থেকে পিছপা হননি, তিনি সেটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন। ফলে সেটা একটা তার ক্যাপ্টেন্সির বড় দিক ছিল, এবং সেটা নিশ্চয়ই তিনি কন্টিনিউ করবেন। এবং আমরা একটু টি-20 ফরম্যাটের যে ক্যাপ্টেন লিটন দাস, তার দিকেও একটু দেখতে চাই। তিনি আসলে টি-20তে বাংলাদেশের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন 10টা ম্যাচে, সেই জায়গায় তিনি 4টা জয় পেয়েছেন, হার 6টা, এবং 40% জয়ের হার, এবং শেষ যে ম্যাচগুলো তিনি হেরেছেন সেইটাই আসলে একটা বড় সমস্যা। এছাড়া তিনি শুরুটা করেছিলেন বেশ ভালো, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টা ম্যাচ জিতেছিলেন, তবে আরব আমিরাতের সাথে হারা এবং পাকিস্তানের সাথে যেভাবে আপনি খেলেছেন সেটা বোধহয় একটা কনসার্নের জায়গা। তা তো বটেই। তবে শান্তর ক্যাপ্টেন্সির প্রসঙ্গে একটু আসতে চাই রাহুল, আপনি যে পয়েন্টটা রাইজ করেছেন সেটা অবশ্যই খুবই যুক্ত, যে আমরা ঘরের মাটিতে ম্যাচ জিতি আমাদের স্পিনারদের ফলে, তো আপনি বিদেশে গিয়ে কি করবেন? আর শান্ত ইতিমধ্যে আমার মনে হয় ম্যাচ জয়ের সংখ্যার বিবেচনায় বাংলাদেশের ইতিহাসেরই অন্যতম সেরা টেস্ট ক্যাপ্টেনদের একজন হয়ে গেছেন। 4টা ম্যাচ জয়, কিন্তু আপনি দেখেন পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারানো, 2টো ম্যাচ জিতেছে বাংলাদেশ, উইন্ডিজকে উইন্ডিজের মাটিতে হারিয়েছে, আরেকটা ঘরের মাঠে। তার মানে বড় দলের বিপক্ষে যে জয়, জিম্বাবুয়ের সঙ্গে ঠিক আছে আমি মানছি যে তার খারাপ যেতেই পারে, একটা ম্যাচ তিনি হেরেছেন কিন্তু পরে টেস্টে ঠিকই কামব্যাক করেছেন, কিন্তু এই যে বড় জয় সেগুলোই বলে দেয় যে শান্ত বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ক্যাপ্টেনদের একজন। আরেকটা বছর হয়তো তিনি সময় পাবেন, দেখা যাক এই সময়টার মধ্যে তিনি আশা করছেন যে নতুন যে টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু হবে সেখানে 4-5-এর মধ্যে যেন বাংলাদেশ থাকতে পারে, সেই চেষ্টাটা করবে। আগেরবার যে ম্যাচগুলো জিতেছে এবার যেন ম্যাচ জয়ের সংখ্যা আরেকটু বাড়ে। আর লিটনের ক্যাপ্টেন্সিটা তিনি উইন্ডিজে দারুণ শুরু করেছিলেন, সেখানে 3-0 বাংলাদেশ জিতেছিল, কিন্তু তারপর আবার ওই পাকিস্তানের সঙ্গে ভরাডুবি কিংবা এর আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যেভাবে বাংলাদেশ সিরিজটা হেরেছে সেটা অবশ্যই আক্ষেপে ছিল। তো 3 ক্যাপ্টেনের যুগে বাংলাদেশের ক্যাপ্টেনরা ভালো করুক, বাংলাদেশ ভালো করুক। আর মিরাজের ওই লাইনটা যে আমরা একটা ভালো জায়গায় বাংলাদেশকে দাঁড় করাতে চাই, সেটা অবশ্যই আমি অন্তত আশা করছি। এবং ভালো জায়গায় বাংলাদেশকে দাঁড় করাতে হলে আসলে 3 ক্যাপ্টেনকে একসঙ্গে কাজটা করতে হবে, কারণ 3জনই আসলে মোটামুটি 2 ফরম্যাট কেউ বা 3 ফরম্যাটে ক্রিকেটটা খেলেন, ফলে প্রত্যেকের দলে খেলবেন, প্রত্যেককে হেল্প করার একটা বড় জায়গা রয়েছে। আমরা সেই প্রত্যাশা করব। এবং আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশকে ভালো জায়গায় যেতে হলে যে সিরিজটা দিয়ে শুরু করতে হবে সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা, কারণ 3 ফরম্যাটের সিরিজ, প্রথমবারের মতো 3 অধিনায়ককেই আমরা দেখতে পারবো তারা কিভাবে তাদের প্ল্যানগুলো সাজান, এবং বাংলাদেশ এই মুহূর্তে একটা বাংলাদেশের জয় কিংবা ভালো একটা সিরিজ বাংলাদেশের জন্য খুব বেশি প্রয়োজন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.